বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং এই বিষয়টি সম্পর্কে যে গুরুত্বপূর্ণ মতামত নেব তার জন্য আমাদের এই আলোচনা সভায় উপস্থিত আছেন মেট্রো রেল জোনাল সেক্রেটারি শ্রী গোলারাম মহাশয় এবং মেট্রো রেলের জোনাল প্রেসিডেন্ট শ্রী সুব্রত মণ্ডল মহাশয় এবং আপনার মধ্যবর্তী স্থানে উপস্থিত আছেন শ্রী কঙ্কন কুমার গুলরি সোনাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইস্টার্ন রেলওয়ে এবং তারই পাশে রয়েছেন সমীর কুমার দাস মহাশয় জোনাল সেক্রেটারি ইস্টার্ন রেলওয়ে বিভাগে। তো আজকে যে মূল আলোচনার বিষয় এবং যে বিষয়ে আমি আপনাদের মূল্যবান বক্তব্য নেব সেই বিষয়টি হলো এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট সরকারি চাকরিতে যে রিজার্ভেশনের উপস্থিতি রেখেছেন সেটি থাকা উচিত কি উচিত নয় সেই বিষয়ে আপনাদের সাথে একটু আজকে কথা বলে নেব। আমার বাদিক থেকেই শুরু করা যাক স্যার, আপনার কাছ থেকেই একটু জেনে নেব এই যে এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই নিযুক্তির বিষয়ে তো আপনার কি মতামত স্যার, যদি একটু আমাদেরকে জানান। सेंट्रल गवर्नमेंट ने जो इस तरह का युक्ति तैयार किया है कि रिजर्वेशन को उठा देना, ये सरासरी संविधान के विरुद्ध है। आज सिर्फ रेल का बात नहीं है, ये पूरा इंडिया में सब जगह की बात आ रही है कि रिजर्वेशन को उठा दिया जाए। रिजर्वेशन किसके लिए बना है? तो रिजर्वेशन आज का नहीं है, ये तो बाबा साहेब जिस समय संविधान तैयार किए थे उस समय से लागू है। और रिजर्वेशन से लाभवान ऐसे लोग होते हैं जिनका बहुत जरूरी है, जिनके पास इनकम ऑफ सोर्स नहीं है, पढ़ने की क्षमता नहीं है और लोगों के साथ सामना करने का उनके पास क्षमता नहीं है, ऐसे लोगों के लिए रिजर्वेशन जरूरी होता है। तो ऐसे लोगों को दिया जाता है। ये बीच में इस तरह का नीति अपनाया गया है जो सरकार गरीब तबके के लोगों को नाना तरह के इस तरह से करके बेरोजगार करने का एक प्लानिंग किया गया है। इसका मैं तीव्र विरोध कर रहा हूँ। रिजर्वेशन चाहिए और होना चाहिए। একটি রায় দেন এই চাকরির পদোন্নতি এবং নিযুক্তির ব্যাপারে। তো সেক্ষেত্রে এটি দেখা গেল যে পরবর্তীকালে এটি পুরোপুরি তিনি রাজ্য সরকারের হাতে তুলে দিলেন তারা। তো এই বিষয়ে আপনার কি মতামত স্যার, যদি আমাদের কাছে একটু শেয়ার করেন। सुप्रीम कोर्ट का राय के लिए मैं इसका विरोध में बात कर रहा हूँ। ये टोटली संविधान के विरुद्ध में किया गया है। ये जो राय दिया गया है सुप्रीम कोर्ट का, सेंट्रल गवर्नमेंट का जो नौकरी है उसको राज्य सरकार के ऊपर दे देना, ये पूरा संवैधानिक विरुद्ध में मैं इसका विरोध कर रहा हूँ। क्योंकि तब सेंट्रल गवर्नमेंट का फंक्शन क्या रह जाएगा? यदि पूरी स्टेट गवर्नमेंट को दे दिया जाएगा सरकारी नौकरी करने के लिए, उन्नति करने के लिए, अपॉइंटमेंट करने के लिए, तो हमारा सेंट्रल गवर्नमेंट का काम क्या रह जाएगा, किस लिए रहेगा? ये सेंट्रल गवर्नमेंट पूरा ऑल इंडिया बेसिस से कोई वैकेंसी निकलती है जिसमें बहुत से लोग लाभवान होते हैं, वो टोटली बंद कर दिया जा रहा है। ऐसा क्यों? इसका मैं विरोध कर रहा हूँ। मैं ऑल इंडिया SC/ST एसोसिएशन, रेलवे एम्प्लॉय एसोसिएशन की तरफ से इसका विरोध कर रहा हूँ। सेंट्रल गवर्नमेंट का सर्विस है, ये सेंट्रल गवर्नमेंट की तरफ से निकलना चाहिए और उस पर अमल करना चाहिए। এতক্ষণ রামবাবু আমাদের অত্যন্ত মূল্যবান একটি বক্তব্য দিলেন এবং আমরা সত্যি আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে অত্যন্ত আপ্লুত আপনার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে। এবার আমি চলে যাব, আমার ডান দিকে রয়েছেন সুব্রত বাবু। তো আপনার কাছে যে প্রথম প্রশ্ন আমার সেটি হচ্ছে, রামবাবু যে এতক্ষণ মূল্যবান বক্তব্য রাখলেন তার সাথে কি আপনি সহমত স্যার? আমি সম্পূর্ণভাবে সহমত। কারণ ভারত সরকার আমাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপর যে আঘাত আনছে কর্মী সংগঠনের মধ্য দিয়ে, সেই ব্যাপারে আমরা অল ইন্ডিয়া রেলওয়ে SC/ST রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সর্বতোভাবে প্রতিরোধ গড়ে তুলতে চাই আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে। এবং আমার মেট্রো রেল জোনাল সেক্রেটারি যা বলেছেন সেই ব্যাপারে আমি সম্পূর্ণ একমত।
এবং আমার আরও বক্তব্য যে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে আমাদের যে কর্মচারীর সংখ্যা, একটা বৃহৎ কর্মচারীর সংখ্যা, সেটা কেন্দ্রীয় সরকারের করতে হবে। তারা যদি দায়িত্ব না নেয়, তাদের দায়িত্ব তারা যদি রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়ে দেয়, তাহলে দেখা যাবে কি যে আমরা যাদের উপরে ভরসা করে আসি, আমরা কেন্দ্র সরকার, আমরা কিন্তু অথবা জলে পড়ি। আমাদের কর্মী সংগঠন হচ্ছে, আমরা খুব চিন্তার মধ্যে আছি। আমরা কি করব? রাজ্য সরকারের সীমিত ক্ষমতা, কি করে একটা ভারত সরকার তাদের দায় দায়িত্ব রাজ্য সরকারের উপর চাপিয়ে দেয়, এই ব্যাপারে আমরা কিন্তু অত্যন্ত আশঙ্কার মধ্যে আছি। সেজন্য আমরা সর্বতভাবে এটা প্রতিরোধ করার চেষ্টা করবো আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আমাদের ইসলামের জোনাল সেক্রেটারি আমাদের সঙ্গীতে আছেন, তিনি তার মূল্যবান বক্তব্য বলবেন। তো সরকারি ক্ষেত্রে যদি এই সংরক্ষণ ব্যবস্থার কথা তুলে নেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনাদের অর্গানাইজেশন কিভাবে পদক্ষেপ নিতে পারে এই ক্ষেত্রে, যদি আপনার একটু আমাদের সাথে share করেন। আমরা সুপ্রিম কোর্টের যে আদেশ আসছে, সেটা আমাদের SC/ST অর্গানাইজেশনের উপরে বড় আঘাত, এবং অদূর ভবিষ্যতে আমাদের SC/ST অ্যাসোসিয়েশন এই আদেশের বিরুদ্ধে সর্বদা লড়াই করবে। কারণ আমাদের পরবর্তী প্রজন্ম, তারা ভবিষ্যতে সরকারি কর্মচারী, সরকারি ক্ষেত্রে কাজ করতে পারবে কি না, তার উপর একটা বিরাট প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে। সেই কারণে আমরা একটা ব্যাপক আন্দোলন আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা গড়ে তুলতে চাই। এটাই আমাদের এখন একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের সাথে। এবার আমি পরবর্তী একটি বিশিষ্ট মানুষের কাছে চলে যাব। কঙ্কন স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। তো স্যার, আপনারা তো বিভিন্ন সময়ে, আপনার প্রশ্নটা যেটা রাখবো সেটা হচ্ছে, আপনারা বিভিন্ন সময়ে আমি দেখেছি বিভিন্নভাবে আন্দোলন করেছেন যে কোনো বিষয়ের উপরই। তো আপনার কি মতামত, এই সংরক্ষণ ব্যবস্থা কি সত্যি থাকা উচিত না উচিত নয়? আমি বলবো যে সংরক্ষণ তো থাকা উচিত, কারণ সংবিধানে বাবা সাহেব যে সংরক্ষণ দিয়ে গেছেন, কেন দিয়ে গেছেন? যে আমাদের যে SC/ST যারা পিছিয়ে পড়া, যারা আদার যারা জনসংখ্যা যেসব আছে, তাদের থেকে আমরা অনেক পিছিয়ে আছি। সেই সমস্ত পিছিয়ে পড়া মানুষকে একটা জায়গায় আনার জন্য উনি সংরক্ষণটা করে গেছেন। তো আমরা এতদিনে দেখছি যে আমরা এখনো সেই জায়গায় আমাদের SC/ST এখনো পৌঁছায়নি। তো সেই জন্য আমি বলবো সংরক্ষণ এখনো থাকা দরকার, নাহলে আমরা সেই বরাবর এখনো হতে যতদিন না পারি ততদিন সংরক্ষণটা রাখা দরকার। তো আমি বলবো সংরক্ষণ থাকা খুবই দরকার। এবং পরবর্তী যে প্রশ্নটি আমি আপনার কাছে করবো সেটা হচ্ছে, ডক্টর B.R. আম্বেদকর সাহেব, তিনি সম্পূর্ণভাবে সংবিধানের প্রতিনিধিত্বের কথাই বলে গিয়েছেন। তো কিন্তু এই প্রতিনিধিত্বের কথা বলে গিয়েও দেখা যাচ্ছে যে চারিদিকে রিজার্ভেশন নিয়ে একটা প্রত্যেকের কাছে একটা ভুল ব্যাখ্যা যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার কি মতামত? অ্যাকচুয়ালি উনি যে প্রতিনিধিত্ব, রিজার্ভেশনের প্রতিনিধিত্ব কথা, উনি সংবিধানের মানে জনসংখ্যার ভিত্তিতে প্রত্যেক SC/ST প্রত্যেকটা জায়গায় প্রতিনিধি থাকবে আমাদের, সেটাই উনি সংবিধানে বলে গেছে, রিজার্ভেশনে নয়। সেটা থাকলে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের যে জনসংখ্যা আছে, আমাদের SC/ST প্রতিটা ক্ষেত্রে যদি আমাদের প্রতিনিধি থাকে, তাহলে সেখানে কেউ ডিপ্রাইড হবে না। প্রত্যেকটা জায়গায় আমরা মানে উচিত যা আমাদের প্রাপ্য সেটা আমরা, সেটা হচ্ছে না। এবং বাবা সাহেব এটাই বলে গেছেন, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ফলো হচ্ছে না। প্রত্যেকে হচ্ছে রিজার্ভেশন উপর প্রতিনিধি, সেটা না। উনি সংবিধানের প্রতিনিধিত্ব প্রতিটা মানে SC/ST প্রতিটা ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেছেন। ওটা আমাদের সঙ্গেও আরো ভালোই বলতে পারবেন, উনি এটা আরো ডিটেলস হয়তো বলতে পারবেন। অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনাকে। এবং পরবর্তী যে বিশিষ্ট মানুষ সমীর স্যার, আমি আপনার কাছে চলে যাব। এই দীর্ঘদিন ধরে দেখা গিয়েছে যে অল ইন্ডিয়া SC/ST রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জোনাল সম্পাদক হিসাবে আপনাকে প্রচুর নানান কাজ করতে দেখা গেছে, এবং এই পদ আপনি খুব দায়িত্ব সহকারে সামলে। কি মনে হয়, এই রিপ্রেজেন্টেশন কি সত্যি থাকা উচিত স্যার? দেখুন, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদের আলোচনা করা দরকার যে কোর্টের জাজমেন্ট, সেখানে ম্যাক্সিমাম ট্রাইবাল লোকের বাস। একটা স্টেট গভর্নমেন্টের চাকরিতে, টিচারিতে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখা গেছে ওখানে কেবলমাত্র আদিবাসী লোক বসবাস করার জন্যে সেখানে
আদিবাসীরাই ম্যাক্সিমাম চাকরিতে ঢুকেছে, কারণ ওখানে আর অন্য কোনো জনগণ বলতে জনপ্রতিনিধি অন্য সমাজের কেউ নেই। সেটাকে সাইড করে এবং আমাদের উড়িষ্যাতে একটা জাজমেন্ট, সেখানে প্রমোশনের ক্ষেত্রে সেখানে দেখা গেছে যে যারা অন মেরিটে প্রমোশন পেয়েছে, অর্থাৎ তাদের নিজের যোগ্যতা প্রমাণ করে, তাদের সিনিয়রিটি বেসিসে, তাদের সুইটেবিলিটি টেস্টে, সেখানে দেখা যাচ্ছে এবারে কোটায়, অর্থাৎ যেটা রিজার্ভ করা আছে, রিজার্ভ ফর এসসি, সেই জায়গায় যখন প্রমোশন দেওয়া হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে জেনারেল ফেসিলিটি পেয়ে যাচ্ছে, আবার এসসি/এসটিরা কোটায় পেয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ মানে ওখানে কোর্ট বলছে আনরিজার্ভ পোস্টেও এসসি/এসটিরা ঢুকে যাচ্ছে, আবার রিজার্ভ পোস্টে তো এসসি/এসটিরা আসছে। সুতরাং ডুয়েল ফেসিলিটি দেওয়া যাবে না। এছাড়াও স্যার দেখুন এই জায়গাটা বুঝতে হবে। আনরিজার্ভ মিনস এনিবডি ক্যান গো দেয়ার, আনরিজার্ভ মিনস ওপেন টু অল। যেমন আপনারা বাসে ট্রেনে দেখেন যে রিজার্ভ ফর লেডিসদের জন্য রিজার্ভ, ঠিক আছে। এবার তারা যদি তাদের নিজের সক্ষমতায়, তাদের যোগ্যতায় বা গাড়িতে তারা যদি আগে ওঠে, যদি লেডিস সিট ফিল আপ থাকে, তাহলে জেনারেল সিটে তারা বসতে পারবে না? এটা হতে পারে? তারা যে সিট খালি পাবে সেই সিটে যাবে। ঠিক তেমনি ভাবে এসসি/এসটিরাও কিন্তু চাকরিতে যাদের নিজের যোগ্যতা আছে, পরীক্ষা দিয়ে তার মেরিট প্রমাণ করে তারা যদি ইউআর পোস্টে ঢোকে, তাহলে আপত্তি থাকার কোনো কথা নেই। কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে মিসগাইড করে, একটা মিসলিড করে, দুটো কোর্টের অর্ডারের কে মার্চ করে একটা অর্ডার বের করে দিল যে না না, এইভাবে 100% রিজার্ভেশন দেওয়া যাবে না। এছাড়াও SC/ST 10% ছাড় দিয়েছে। একদমই এসসি/এসটিদের জন্য রিজার্ভেশন আছে, কিন্তু যেটা আনরিজার্ভ পোস্ট, সেই আনরিজার্ভ পোস্টে যদি এসসি/এসটিরা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে, তাহলে তো আপত্তি থাকার কোনো কথা নেই। এবং তার জন্যেই সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্টের এগেনস্টে আমাদের অল ইন্ডিয়া এসসি/এসটি রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল নেতৃত্ব, মানে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অশোক কুমারজি এবং ন্যাশনাল প্রেসিডেন্ট BL বেওরাজির নেতৃত্বে, এবং আমিও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়ার, সেই হিসেবে আমরা আছি। এবং এটা যতদূর যেতে হয় আমরা যাব। সুপ্রিম কোর্টে কেস করার জন্য আমরা লয়ার লাগিয়ে সেখানে আমরা ফাইট করছি এই জাজমেন্টের এগেনস্ট। তো আমি মনে করি যে দেখুন, আজকে যদি এটা আমরা না করতে পারি, তাহলে আগামী দিনের যারা ভবিষ্যৎ, আগামী পৃথিবীর যারা স্বপ্ন, তারা কিন্তু দিক নির্দেশ হারিয়ে ফেলবে, তারা কিন্তু এগোতে পারবে না। এবং আমাদের আশু এবং একান্ত আমাদের কর্তব্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। যদি রাস্তায় নেমে করতে হয়, রাস্তায় নেমে করবে। যদি কোর্টে গিয়ে আইনের রাস্তায় যেতে হয়, আমরা আইনের রাস্তায় যেতে প্রস্তুত আছি। কারণ আমরা এর আগে প্রিভেনশন অ্যাট্রোসিটি অ্যাক্ট উঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। সারা ভারতবর্ষ আমরা নাড়িয়ে দিয়েছিলাম। 2 তারিখে 2রা এপ্রিল আমরা আন্দোলন করে 2018 2রা এপ্রিল আন্দোলন করে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের সমাজ এখনো জেগে আছে, মরে যায়নি। সরকার বাধ্য হয়েছিল সেই প্রিভেনশন অ্যাট্রোসিটি বিল পাস করে সেটাকে যাতে বলবৎ থাকে তার ব্যবস্থা করেছিল। ঠিক তেমনি ভাবে সরকার যদি এই ব্যাপারে কোনো কঠোর পদক্ষেপ না নেয়, অর্থাৎ পার্লামেন্টে বিল পাস করে এটাকে যদি রেস্টোর না করে, তাহলে আগামী দিনে বিরাট একটা অশান্তির দামামা বাজবে, সেটা সবাই দেখবে। অনেক ধন্যবাদ স্যার।
এবং আপনাকে যদি আরেকটা প্রশ্ন করি যে ইডাব্লিউএস এর বিষয়টাতে যদি আমি একটা প্রশ্নতে আসি যে তারা 10% এই রিজার্ভেশনের থেকে ছাড় পেয়েছেন এবং এরা মানে জনসংখ্যার দিক থেকে অত্যন্ত কম, মাত্র 3%। তো সেখানে মানে সুপ্রিম কোর্ট এরকম একটা সিদ্ধান্ত কিভাবে সরকার এখানে সিদ্ধান্ত নিয়েছে, সুপ্রিম কোর্ট চুপ করে বসে আছে। যদি এসসি এসটিদের ফেভারে এরকম জাজমেন্ট হতো তাহলে দেখতেন সাথে সাথে একটা কোর্ট কেস হয়ে যেত এবং তার হিয়ারিং হয়ে যেত, তার ডিসিশন হয়ে যেত। আর ইডব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু কোর্ট কেস হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট তার হিয়ারিং করছে না, কন্টিনিউ চলে যাচ্ছে যে 3% লোক বেনিফিট নিয়ে ঢুকে যাক। দেখুন, আজকে স্বাধীনতা 73 বছর পরে, আমরা 2020 সালে এসেছি, স্বাধীনতার 73 বছর অতিক্রম করেছি। এই 73 বছরের স্বাধীনতার পরেও আমরা কি দেখছি? আমরা দেখছি চাকরিতে 87%, 15% মানুষ কবজা করে রেখেছে। সরকারি চাকরি 87% তারা নিয়ে নিয়েছে, 15% মানুষ। তারা 92% জমি নিয়ে নিয়েছে, 94% ব্যবসা নিয়ে নিয়েছে, আর রাজনৈতিক অধিকার নিয়েছে কত? 66.5%। আর 85% মানুষ এই এসসি এসটি ওবিসি লোক, তারা মাত্র 13% চাকরি, 8% জমি, 6% ব্যবসা আর 33.5% রাজনৈতিক অধিকার পেয়েছে। এই ব্যবস্থায় ধরুন, এই যেমন যে সমস্ত জাজেরা রয়েছে, মানে দেখা যাচ্ছে তাদের ম্যাক্সিমাম 99.99% ইউআর সমাজের মানুষ। সেখানে এসসি এসটিদের কোনো গল্প নেই, জায়গা নেই। ফলে জাজমেন্ট গুলো যেন ওই রকম ভাবে বেরিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না তারা মস্তিষ্ক লাগাচ্ছেন কি লাগাচ্ছেন না। তারা তো বড় বড় জাজ, তাদের তো মস্তিষ্ক ঠিকঠাক থাকা উচিত, কি বললে কি করা যায়। কিন্তু আমরা এখানে দেখছি মস্তিষ্কগুলো তারা বোধহয় ঠিকঠাক কাজ করছে না, কাজে লাগাচ্ছেন না। যাই হোক, আমরা এর জন্য তৈরি। আমরা আগামী দিনে যতদূর যাওয়া যায় সেটা আমরা যাবো। তার কারণ এই রিজার্ভেশন কখনো তুলে দেওয়া যেতে পারে না, কারণ এইখানে কিন্তু বাবা সাহেব যেটা সংবিধানে বলেছেন, আমার বন্ধু কঙ্কন বলছিল যে প্রতিনিধিত্বের ব্যাপারটা এনেছে কিন্তু আমাদের ডক্টর বি আর আম্বেদকর। এবং এই যে 10 বছর অন্তর যে এক্সটেনশন করার ব্যাপার, এটা কিন্তু জনপ্রতিনিধির ক্ষেত্রে প্রযোজ্য, সরকারি চাকরিতে প্রযোজ্য নয়। সরকারি চাকরি বলেছে এই সমাজে যতদিন অস্পৃশ্য থাকবে, যতদিন দারিদ্রতার মধ্যে থাকবে এই সমাজের মানুষ, ততদিন এটা চলতে থাকবে। মানে প্রতিনিধিত্বের কথা বলেছে, মানে আমাদের সমাজে 59.7%, সেটা হচ্ছে জনপ্রতিনিধি, সে কাজ, অর্থাৎ এমএলএ এমপি এসব জায়গায়। কিন্তু দেখুন, প্রতি বছর একটা বাজারে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়, এই রিজার্ভেশন উঠে গেল। হ্যাঁ, অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশনটা 10 বছর অন্তর অন্তর এটাকে সমীক্ষা করা দরকার। এটা বাবা সাহেব বলে গেছে জনপ্রতিনিধির ক্ষেত্রে, যে এই সমাজ উঠে এলো কিনা, ঠিকভাবে তারা সমাজে উন্নতি করতে পারলো কিনা। যদি দেখা যায় হ্যাঁ এই সমাজ সম্পূর্ণভাবে উন্নতির শিখরে পৌঁছে গেছে, তাহলে এই রিজার্ভেশনটা তখন আর, মানে এই রিপ্রেজেন্টেশনটা এমএলএ এমপিদের ক্ষেত্রে, আইনসভায়, লোকসভায়, বিধানসভায়, হ্যাঁ, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, এইসব ক্ষেত্রে তখন থাকবে। কিন্তু চাকরির ক্ষেত্রে সমাজে আপনি অস্পৃশ্যতা করতে পারবেন। আজও আপনি মন্দিরে যান, এই তো কদিন আগে রামনাথ কোবিন্দকে আমাদের গহ্বরে ঢুকতে দেয়নি, ঠিক আছে, পুরীর মন্দির। আমরা এর আগে দেখেছি কমিশনের চেয়ারম্যানকেও ঢুকতে দেয়। তো এই অস্পৃশ্যতা, আপনি চিন্তা করুন, ভারতের 1 নম্বর নাগরিক, ভারতের রাষ্ট্রপতি, তাকে ধাক্কা মেরে একটা পান্ডা ফেলে দিয়েছে, ঢুকতে দেয়। এই যদি দেশের অবস্থা হয়, আর আমরা যদি বলি আমরা জাতপাত মানি না, আমরা অস্পৃশ্যতা বুঝি না, এটা মিথ্যে কথা।
অত্যন্ত লজ্জার আমাদের এবং প্রত্যেকের এটা কাছে। আমাদের ভারতবর্ষী হিসেবে আমাদের কাছে এটা লজ্জার, অত্যন্ত লজ্জার এবং বেদনাদায়ক। আমরা তাই তাই বলি যে আমরা চাই না এই যে মন্দিরে পুরোহিত সে যদি মানে মানে মধুমাতালও হয়, দুশ্চরিত্র হয়, তাহলে তার পুজোই নিতে হবে। কোনো একজন শিক্ষিত দলিত শ্রেণীর SC/ST OBC-র মানুষ, সে যদি পাণ্ডিত্য থাকে, তার সে যদি মানে কি বলবো, সমস্ত ধরনের মন্ত্রাচ্চারণ করতে পারে, তাহলে তাকে সেখানে জায়গা দেওয়া হবে, অস্পৃশ্য বলেই ছেড়ে দেওয়া হবে। হয়রাস যে মধুমাতাল চরিত্রহীন সেই মানুষকে এবং এই বিষয়ে কোনো জ্ঞান নেই তাদেরকে তাকেই দেওয়া হবে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা ইমিডিয়েট বন্ধ করা দরকার। ঠিক আছে, সব জায়গায় তুলে দিক না, আমি অস্পৃশ্য বলে কাউকে দূরে সরিয়ে দেব না। ভারতবর্ষে যদি এই অবস্থা চলে আসে, সবাইকে নিজের ভাই বোন হিসেবে মেনে নেয়, তাহলে আপত্তি তো থাকার কথা না। কিন্তু আমরা কি দেখছি আজকে, ডক্টর B.R. আম্বেদকর সারা বিশ্ব যাকে পুজো করছে, সারা বিশ্ব যাকে সম্মান জানাচ্ছে। আপনার আমেরিকার রাষ্ট্রপতি পর্যন্ত বলেছেন তার জন্মদিনটাকে আমরা ওয়ার্ল্ড নলেজ ডে হিসেবে আমরা স্বীকার করছি, আমরা পালন করব। এবং উনি যদি আমাদের আমেরিকাতে জন্মগ্রহণ করতেন, তাহলে ওনাকে আমরা আমেরিকার মুক্তিসূর্য বলে ডাকতাম। সেখানে আমাদের ভারতবর্ষের মানুষ আমাদের এখানে করছে না, তাকে সম্মান দিতে ভুলে যাচ্ছে, তাকে তার আজও মূর্তি ভাঙা হচ্ছে বিভিন্ন জায়গায়। অবাক কাণ্ড। আজকে আমি আমেরিকার যে লাইব্রেরিটা, আপনি দেখবেন, আমি আপনাকে দেখাবো একটু পরে, আমেরিকায় যে ডক্টর B.R. আম্বেদকরের নামে B.R. আম্বেদকর লাইব্রেরি তৈরি হয়েছে, দেখার মতো। আমাদের তো ভারতবর্ষে এটা স্বপ্ন। আমেরিকা যদি করতে পারে, অন্যান্য দেশ যদি, ভারতবর্ষের বাইরে সমস্ত দেশ যদি ডক্টর B.R. আম্বেদকরের ফিলোসফি সাবজেক্টে রাখতে পারে, পড়ার বিষয় হিসেবে রাখতে পারে, তাহলে ইন্ডিয়াতে কেন নয়? ভারতবর্ষ কেন বা পিছিয়ে থাকবে এই বিষয়ে কেন পিছিয়ে থাকবে? তাই আমাদের মনে হয়েছে নিশ্চিত এই যে জাতি ব্যবস্থা, এই যে বর্ণ ব্যবস্থা ভারতবর্ষে কায়েম আছে, যতদিন না এটা শুধরবে ততদিন এই সংরক্ষণ থাকা উচিত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনি অত্যন্ত একটি মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আপনাদের প্রত্যেকের বক্তব্য থেকে এইটুকুতে আমরা আসতে পারি যে প্রত্যেকের ক্ষেত্রে সমদৃষ্টি প্রদান করা উচিত। এবং আমার মনে হয় যে কাউকে কম কাউকে বেশি না দিয়ে প্রত্যেককে, এবং এই অস্পৃশ্য অসুচি এই ৭৩তম স্বাধীনতার পরেও যদি আমরা এই বর্ণবৈষম্য দেখে থাকি, তাহলে সেটা আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত লজ্জা। অনেক ধন্যবাদ স্যার। আমাদের আওয়ার ভয়েসে আপনি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, এবং অত্যন্ত অনেক আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে আপনারা যথেষ্ট মূল্যবান বক্তব্য আমাদেরকে দিয়েছেন, এবং পরবর্তী নানান মূল্যবান বিষয়ে আমি আশা রাখবো যে আপনাদের প্রত্যেককে আমার সাথে পাবো, এবং আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের আপনাদের এই মূল্যবান তথ্য ধরে তুলতে পারবো আপনাদের সামনে। অনেক ধন্যবাদ। আজকের মূল বক্তব্য এখানেই শেষ করছি। পরবর্তী নানান সংবাদ পেতে চোখ রাখুন।